जय माता दी। তো আবারও আমরা চলে এসেছি আগ্রা ক্যান্ট স্টেশনে। সারাদিন আগ্রা এদিকে ঘুরে অনেক ক্লান্ত হয়ে শরীর, তারপরেও চলে এসেছি কারণ রাতের ট্রেন। তো চলো আমাদের কাটরা জার্নি এবং বলতে পারো মাতা বৈষ্ণো দেবী যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে, কারণ ট্রেন আমাদের এখান থেকে 11:45 ছাড়বে। তখন ফিস ফিস করে কথা বলতে হচ্ছে কারণ সবাই ঘুমাচ্ছে। ট্রেনটা ঠিক টাইমে পেয়ে গেছি, সিট খুঁজে পাচ্ছি না এখন। তো তোমাদের সাথে সকালে দেখা করছি আবার। তো জয় মাতা দি দোস্ত। তো চলো আমরা আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর খুব বেশি দূর নেই। ঘুম থেকে উঠে দিয়ে ট্রেনটা অনেকটা কভার করে নিয়েছে, আর 2-3 ঘন্টার রাস্তা। এবং আমরা প্রায় জম্মু কাশ্মীর মানে ঢুকে গেছি। আর জম্মুতে ঢুকে যাওয়া মানে ভাই নেটওয়ার্ক টেটওয়ার্ক সব উড়ে যাওয়া, মানে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, একদম বিন্দাস পাহাড় পর্বত সব ঘোরো। মানে জম্মু কাশ্মীর আসার ভাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর লাগছে যে এক্সাইটিংটা সে আমি বলে বোঝাতে পারবো না। না ব্যাপক ফিলিংস। আর এখান থেকে মানে আমি তো ট্রেনের ভিতরে সিটে কম বাইরে বেশি, গেটের ধারে বেশি ছিলাম, কারণ পাহাড় টাহাড় দেখতে এত ভালো লাগছিল যে মানে কি বলে বোঝাতে পারবো না আমি। তো চলো এখন মানে আমরা এখনও পর্যন্ত মানে ট্রেনে থাকতে হবে 2-3 ঘন্টা। ট্রেন নামাবে আমাদের চারটে নাগাদ কি 4:30 নাগাদ ট্রেন নামাবে। তো চলো এতক্ষণ মানে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ভেতরে থাকতে থাকতে এত ঠান্ডা লাগছে ভাই, শেষমেশ আমার চাদর নিতে হলো। মানে আর কি হাওয়া লাগছে আর এত ঠান্ডা লাগছে জম্মুতে। মানে এই সময়টা হচ্ছে বেস্ট টাইম এদিকে আসার। না তো খুব বেশি ঠান্ডা, মানে আর কি তুমি একেবারে জ্যাকেট না পরলেও চলবে, একটু হালকা পাতলা চাদর টাদর হলে চলে যাবে, এরকম ঠান্ডা এখন। আর এই পরিবেশটা যে এত সুন্দর লাগছে যে আমি কি বলবো। মানে আর কি এই প্রকৃতি, মানে এই পাহাড় দেখা, এই ট্রেন জার্নিতে বসে পাহাড়ের মধ্যে দিয়ে মানে সুড়ঙ্গ পথে যাওয়া, মানে এই ফিলিংসটা কোনো ভাষা নেই যে আমি ব্যক্ত করব। সো ফাইনালি আমরা কাটরা স্টেশনের কাছে। তো ওই যে দেখা যাচ্ছে তিকুট পর্বত, তো ওখানটা আমার চড়াই করতে হবে। চলো স্টেশনে নেমে তারপর তোমার সাথে কথা হচ্ছে আবার। তো এখন টাইম হচ্ছে 6টা। আমাদের ট্রেনটা নামানোর কথা ছিল 4টে 4:30 দিকে, কিন্তু এখন টাইম হচ্ছে 6টা, মানে 1 ঘন্টা লেট। আর আমরা কোন ট্রেনে এসেছি কি বৃত্তান্ত সব কিছু তোমাদের শেয়ার করবো, একটু ওয়েট করো। সো আমরা এসেছি মালবা এক্সপ্রেসে, কারণ মালবা এক্সপ্রেসটাই একদম ডাইরেক্ট কাটরা অব্দি চলে এসছে। কারণ অনেকে আবার জম্মুতে আসে, জম্মু থেকে ট্রেন চেঞ্জ করে তারপর কাটরাতে আসে। তো আমরা এই মালবা এক্সপ্রেস নিচ্ছি এই জন্য, কারণ যাতে আমরা ডাইরেক্ট চলে আসতে পারি কাটরাতে। কিন্তু যারা কলকাতা থেকে আসতে চাও তাদের জম্মুতে আসতে হবে, জম্মু থেকে তারপর কাটরা। তো সেই ট্রেন নাম্বারগুলো আমি দিয়ে দেবো, সেই ট্রেন নাম্বারগুলো ডিসক্রিপশনে থাকবে, দেখে নিও। এই উপর থেকে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়টা, দেখো উপরে মেঘ এখনো জমে আছে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে উপরের চড়াইটা। আর এত বড় স্টেশন ভাই সাহেব, এখান থেকে স্টেশনের উপর থেকেই দেখা যাচ্ছে সবকিছু তোমার পাহাড়ের উপরে। আমাদের ওই মাথায় উপরে উঠতে হবে। তো আমাদের সাথে সাথে অনেকে যাত্রী এসে দেখছি ভালোই বেড়েছে কাটরা স্টেশনে। তো চলো বাইরে গিয়ে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি আমি যে RFID কার্ডটা তৈরি করবে কোথা থেকে যদি আজকে চড়াই করতে হয়। আমরা এসছি আজকে, যদি এখান থেকে আমাদের মানে চড়াই করতে হয় তাহলে এখান থেকে লাইন দিয়ে গিয়ে আমাদের এই যে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে, এখান থেকে গিয়ে ওই কার্ডটা নিতে হবে এবং রেজিস্টার করতে হবে। তো আমরা এখন যদি নিতে চাই, এখন নিলে আমাদের আজকে 12টার মধ্যে উপরে চড়াই শুরু করে দিতে হবে। সেই জন্য মানে এখন নেবো না, আমরা সকালে নেবো। তো যেহেতু আমরা আজকে উঠবো না উপরে, সেই জন্য হাঁটতে হাঁটতে এখন আর হোটেলের দিকে খুঁজছি। আর কথা বলবো কিভাবে, ভিডিও বানাবো কি আমি। সবাই যে যেরকম পাচ্ছে সে যেরকম হচ্ছে ভাই, কেউ অটো, কেউ রুম এসে হ্যান ত্যান, মানে আর কি এখান থেকে একটু আসতে মানে 1000 জন জিজ্ঞাসা করা হয়ে গেছে। তো সেই জন্যই সমস্যা। তো এবার একটু ওয়েট করে দেখি আমরা হোটেল পাই নাকি। আজকে রেস্ট নিয়ে কালকে আমরা সকালবেলা কার্ড তৈরি করতে হবে, একটা কার্ড তৈরি করে উপরে যেতে হবে। তো আমাদের হোটেল সেট হয়ে গেছে। চলো ওটো, বাইকে গাড়িতে ইকোতে করে নিয়ে যাচ্ছে আমাদের উপরে। मेरी सवारी मिट्टी दा मुझे मार देनी है नहीं ये तो समझो तो वो देखो खाली जाओ आप ले जाना जा छोड़िए मां वही तो गलत है मैं ये नंबर गाड़ी सामने आना। চলো এই হোটেল গলির মধ্যে, রুম টুম গুলো তো ভালোই লাগছে। রুম টুম গুলো এই হচ্ছে রুম। হোটেল নিলে এই রুম উপরে পাখা, রুমটা ভালো, খারাপ না,
বাথরুম ফাথরুম গুলো তো ঠিকঠাক, কুলার লাগানো আছে, ঠান্ডা যা পড়েছে কুলার লাগবে না, বাথরুমটাও ঠিক আছে। তো রুম তো হলো, এবার আমাদের সিম নিতে হবে সবার আগে, কারণ এখান থেকে বাড়িতে কন্ট্যাক্ট করতে গেলে সিম লাগবে। তো চলো আগে সিমটা দেখি, মার্কেট নিচেই আছে, আগে সিমটা দেখি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে অন্য কোনো সিম চলবে না, মানে আমাদের ওখানকার সিম, এদিকে কলকাতার সিম এখানে চলবে না, কোনো জায়গার সিমই চলবে না, এখান থেকে সিম নিতে হবে। আর সিম সব জায়গায় পেয়ে যাবে, যে কোনো গলিতে গেলে সিম পেয়ে যাবে। আমরা এখান থেকে আমরা সিম নিচ্ছি, এই গলিতে মানে হোটেলের পাশেই রুম, ওখান থেকে ভেতরে আসলে এখানেই সিম পেয়ে যাচ্ছি। তো ভাই আমরা জিও সিম নিয়েছি, আর এখানে সব যে কোনো সিমে অ্যাভেলেবেল আছে, যে কোনো সিম চাও নিয়ে নেবে, 300 সাড়ে 300-র মধ্যে পেয়ে যাবে যে কোনো সিম। তো সবার আগে এসে কার্ডটাতে আসলে সবার আগে এই সিমটাই দরকার, বাড়িতে কন্ট্যাক্ট করতে গেলে কারোর কাছে কোনো সিম নেই। আর এই সবটা আমাদের মানে আর কি তোমার যে সবগুলিতে সব পেয়ে যাবে সিমের, এটা হচ্ছে আমাদের হোটেলের কাছে, সেজন্য এখান থেকেই নেওয়া। তো আবার রুমে গিয়ে দেখি এখন 10 মিনিট ওয়েট করতে হয়েছে, 10 মিনিট পরে চালু হবে সিম। তো সিমটা নেওয়ার পর আমরা চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে, এবং এখানে একদম সব বাজেটের মধ্যেই, কোনো চিন্তা নেই, বিন্দাস খাওয়া যায়, সব হোটেলের মোটামুটি দেখলাম যে সব কিছু বাজেটের মধ্যেই আছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে, কারণ খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকালবেলা চড়া শুরু করতে হবে। তো এখন প্রায় 6টা বাজে, আমরা হোটেল থেকে চেকিং করে এসেছি সোজা RFID কার্ড বানাতে। তো সকাল সকাল এই যে আমাদের RFID কার্ড, এই RFID কার্ড দিয়েই আমাদের উপরে যেতে হবে। তো যাওয়ার আগে সবার আগে এটা ইম্পর্টেন্ট, এটা করে নেওয়ার দরকার ছিল, রাতে করতে বলেছে, রাতে করতে দেয়নি, আর রাতে করলে আমাদের রাতেই বেরোতে হতো, এই জন্য RFID কার্ডটা করে নিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি। এবং আমরা RFID কার্ড করলাম একদম বাস স্ট্যান্ডের কাছে যে RFID রেজিস্ট্রেটটা, সেখান থেকে। RFID কার্ড করতে কোনো টাকা পয়সা লাগে না, তো যেখান থেকে খুশি করা যায়। আর শুধু আধার কার্ডটা তোমার দরকার, এবং তোমার একটা ছবি তুলে RFID কার্ডটা তোমার হাতে দিয়ে দেবে, এবং সেটা নিয়েই তোমার চড়াই করতে হবে। যতজন যাত্রী চড়াই করবে, বৈষ্ণোদেবী যাত্রায় যাবে বা বৈষ্ণোদেবীকে দর্শন করবে, সবার RFID কার্ডটা করা জরুরি। আর RFID কার্ডটার ভ্যালিডিটি থাকে 24 ঘন্টা না 6 ঘন্টা, মানে RFID কার্ডটা করলে 6 ঘন্টার মধ্যে চড়াই শুরু করতে হবে, এবং ওখানে আসার সময় গেটটা মানে মেন গেটে যখন ফিরবো তখন মেন গেট থেকে জমা নিয়ে নেবে। এই তো চলো উপরে উঠতে হবে, হাঁটা শুরু। তো অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডের কাছে, মানে অটোটা এখানে একদম মেন গেটের কাছে এসে দাঁড়ায়, এখান থেকে টার্নিং নিলেই আমরা একদম মেন গেটের ধারে পৌঁছে যাবো। সো টার্নিংটা নিয়ে আমরা চলে এসেছি একদম মেন গেটের কাছে, এখান থেকেই আমাদের ব্যাগপত্র চেকিং, মানে এটা চেকিং পয়েন্ট, এখান থেকে ব্যাগপত্র চেক করে সব কিছু চেক করে এখান থেকে আমাদের উপরে যাওয়ার পারমিশন আসবে। তো চলো চেকিং ফিকিং করে উপরে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমাদের চেকিং করিয়ে একদম এখান থেকে চড়াই শুরু হচ্ছে, এখান থেকে সোজা ভেতর দিয়ে আমাদের এই হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রার এখান থেকে স্টার্ট। চলো সোজা ত্রিকুট পর্বত। আর চড়াইয়ের শুরুতেই এসে দেখলাম কিছু দূর এসে এখানে পালকি বুকিং আর পিঠু বুকিং সব এখান থেকে বুকিং হয়ে যাবে, যদি চাও তো এখান থেকে বুকিং করতে পারো। এবং এগুলোর রেট একদম এখানে ফিক্স করে একটা বোর্ডে লেখা আছে, আমি সেটার ছবি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও পজ করে ভিডিওটা। এখান থেকে পিঠু পালকি সব পেয়ে যাবে, একটুখানি চড়াই করে আসবে, এর থেকে এসেই সব কিছু পেয়ে যাবে এখানে। যদি লাঠি চাও তো এখান থেকে নিতে পারো, আর লাঠি এখান থেকে নিয়ে এখানে যদি ফেরত দিয়ে দাও 10 টাকা তোমাদের ফেরত দেবে, মানে 20 টাকা করে লাঠি 10 টাকায় নেবে, আর 10 টাকা করে ফেরত দিয়ে দেবে। এইখান থেকে 3টে লাঠি 20 টাকা করে, এবং ফেরত যখন দেবো তখন 10 টাকা করে ফেরত দিয়ে দেবে। তো এই যে লাঠি, এই লাঠিগুলো নিয়ে যাচ্ছি, আর আমাদের কাছে 2টো ব্যাগ ছিল, একটা ব্যাগ আমরা রেখে দিয়েছি। তো এখান থেকে যাওয়ার সময় 50 টাকা দিয়ে আবার ফেরত নিতে হবে সেটা। একটু ব্যাগটা হালকা হয়ে গেছে, আগের থেকে একটু ভারী থেকে একটু কম হয়েছে ভারীটা। চলো এবার হাঁটতে একটু সুবিধা হবে, আর ব্যাগটা আগে প্রচুর ভারী ছিল, এখন একটু কম হয়েছে। তো চাইলে এটাও করতে পারো তোমরা, এটা হচ্ছে বেস্ট অপশন। অনেকে আমি দেখছি নিচে থেকেই ব্যাগ রেখে আসছে কোথায়, সেগুলো জানি না, তো আমরা দোকান থেকে কন্ট্যাক্ট করে এই দোকানে রেখে দিয়েছি। তো বয়স্কদের মতন হাঁটতে হচ্ছে, এই এক্সপিরিয়েন্স প্রথমবার এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি কখনো। তো এই হচ্ছে বানগঙ্গা, এখানে সবাই স্নান টান করে, এবং এখান থেকে স্নান করে এখন জলটা একটু কম আছে, এবং নিচে সামান্য জল আছে, সেই জন্য কেউ স্নান করতে পারছে না। এখান থেকে সবাই মাথায় জলটা দিয়ে উপরের দিক যাত্রা শুরু করে। এছাড়াও উপরে স্নান করার একটা জায়গা আছে, আমি দেখিয়ে দেবো উপরে গিয়ে। কিন্তু এছাড়া এখানে বানগঙ্গাটা হচ্ছে তৈরি হয়েছিল তোমার যে হনুমান যখন মাতা বৈষ্ণোদেবীর কাছে যখন জল খেতে চেয়েছিল, কিন্তু বলেছিল জল খাবো কিন্তু আমি গঙ্গার জলই খাবো, সেই জন্য মাতা বৈষ্ণোদেবী এখানে একটা বান মেরে যে গঙ্গার জলটা এখানে নিয়ে এসেছিল, সেই জন্যই নাম হয়েছিল বানগঙ্গা। এবং এখানে সবাই স্নান করাটা একটা
পুণ্যের ব্যাপার মনে করে এখান থেকে স্নান করে উপরে যায়, কিন্তু এই সময় এখানে জলটা নেই, বর্ষার সময় আবার জলটা ভরে যাবে। তো এখান থেকে বেরিয়ে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি উপরে কোথায় স্নান করতে পারবে। তো বানগঙ্গাটা পার করে আমি এই দোকানটা দেখলাম যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। এই গাড়িতে করে যদি নিতে চান তাহলে এই গাড়ি ভাড়া নিয়ে উপরে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারেন, অথবা একদম ছোটো বাচ্চা হলে বুকে বা পিঠে ছাড়ানোর জন্য ওখানে ব্যাগ রাখা আছে, সেগুলোও নিতে পারেন। তো উপরের দিকে যত উঠছি তত বেশি চমকে যাচ্ছি। এখানে যে স্টুডিওগুলো এত সুন্দর করে সাজানো দেখে মনে হয় একটা মন্দির। মানে বৈষ্ণোদেবীর যত মন্দির, যত রকম ভগবান আছে সব রকম মোটামুটি দিয়ে একটা সুন্দরভাবে সাজিয়ে একটা স্টুডিও করা, মানে যে যেমনভাবে পারে সে সেমনভাবে ছবি তুলতে পারে। এবং এর পাশেই ঠিক মানে আমরা কিছু দূর এগিয়ে বানগঙ্গা থেকেই ডান দিকে সব স্টুডিওগুলো এবং বাঁ দিকে রয়েছে একটি লঙ্গরখানা, মানে একটি শুভ্রা ভবন বলে নাম। শুভ্রা ভবনে রয়েছে লঙ্গরখানা, যেখানে সবাই সকাল দুপুর এবং রাতের খাবার পেতে পারে। তা আমরা যদি সকালবেলা এসি সেই জন্য আমরা সকালে কী প্রসাদটা দেয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো মানুষজনের ভিড় মোটামুটি ভালোই, অনেকেই বসে খাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, কোনোদিন খাইনি এখানকার, সেই আইডিয়াটা একটু পেয়ে যাবো। তো খাবারটা আমি দেখলাম প্রথমে বাটিতে, দেখে একটু ইন্টারেস্টিং লাগলো, একটু সুজি টাইপের এবং পাশে সব ছোলা। তো এটাই হচ্ছে প্রসাদ সকালের, এবং এর সাথে একটা চা বা কফি দিচ্ছে। এটা হচ্ছে তোমার সকালের প্রসাদ। আচ্ছা, লঙ্গরখানাটা পার করে আমরা এসেছি বাতিং ঘাটে। আমি যেটা স্নান করার কথা বলছিলাম, যে বানগঙ্গার ওখানে যে যারা বানগঙ্গাতে স্নান করতে পারবে না বা স্নান করতে চাও না, তারা এখানে এসে স্নান করতে পারে ওই বাতিং ঘাটে। অনেকে বানগঙ্গাতে স্নান করে আসে, কারণ ওখান থেকে একটা পুণ্যতীর্থ বলে সবাই মানে, ওখান থেকে স্নান করে এসে সবাই যাত্রা শুরু করে। অনেকে আবার এই বাতিং ঘাটে এসে স্নান করে। এখানকার জলটা একদম পরিষ্কার এবং সুন্দরভাবে রাখা। আমি ভিডিও তো দেখেছিলাম অনেকের, যে সেটা সামনে দেখলাম যে একদম সত্যি সুইমিং পুলের মতন জল, একদম পরিষ্কার কাচের মতন জল। আর একদম উপর থেকে সবসময় জল ঝর্ণার মতন পড়তে আছে। এখানে সবাই স্নান করে উপরে তোমরা যেতে পারো। অনেকে যাত্রীরা এখান থেকে স্নান করে উপরে যাত্রা শুরু করে আবার। তো অনেকেই দেখছি এখানে সকালবেলা এসে মুখ টুক ধুয়ে সব রেডি হচ্ছে, এখান থেকে আবার যাত্রা শুরু করো। চলো এখান থেকে ঘুরে আমরাও যাত্রা শুরু করবো আবার উপরের দিকে। হ্যাঁ, অনেকে এখানে স্নান টান করে এখান থেকে আবার শুরু করছে যাত্রা। এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছে আর এখান থেকে আবার যাত্রা শুরু করছে। তো চলো, এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। এখানে মাছ টাছও ছড়া আছে, জলের একদম পরিষ্কার জল, কাচের মতন জল, একদম সুইমিং পুলের মতো। তো চাইলে এখানে স্নান করতে পারো। আর এখান থেকে আবার আমাদের চড়াই শুরু হচ্ছে। চলো। তো এখনও অর্ধেক আসতে পারিনি, এখনই হাঁপ লেগে গেছে। অভ্যাস নেই এইভাবে চড়া, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর চলছে না। তো বৈষ্ণোদেবী মাতার মন্দির এখনও প্রায় মানে বানগঙ্গা থেকে প্রায় 13 কিলোমিটার, আর আমরা এখনও অর্ধেকও আসেনি। তো এখন আমরা চরণ পাদুকার কাছে, এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার উপরে উঠবো। তো মাতা বৈষ্ণোদেবী উপরে যেতে যেতে পেছনের দিক তাকিয়েছিল এখানে দাঁড়িয়ে। ভৈরবনাথ পেছন থেকে আসছে নাকি দেখার জন্য এখানে দাঁড়িয়েছিল, সেই জন্য এখানে পায়ের ছাপ বসে গেছিল। আর সেই জন্য এখানে নাম হয়েছে চরণ পাদুকা। এখানে মাথা ঠেকিয়ে উপরে যাওয়া, সবাই সুদর্শনার্থে সবাই উপরে যায়। আমরাও এখান থেকে একটু রেস্ট নিয়ে মাথা ঠেকিয়ে উপরে যাব। এখন যেহেতু ভেতরে ঢুকতে দেবে না আমাদের, কারণ বন্ধ আছে। অনেক সকালে এসে আমরা, ওই জন্য এখন বন্ধ, ভেতরে ঢুকতে পারবো না, সেই জন্য আবার হাঁটা শুরু করছি। তো কিছু দূর এসে এখানে একটা সিঁড়ি দেখলাম, আর উপরে উঠবো ভাবছিলাম, কিন্তু দাদা বললো উঠতে না। 360টা সিঁড়ি, এবং ওখানে লেখা আছে, একটু পজ করে পড়ে নিও, ওখানে লেখা আছে যাদের হার্টের সমস্যা তারা যেন সিঁড়ি না ভাঙে, কারণ সিঁড়ি ভাঙলে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে। দাদা একবার এসেছিল, দাদার এক্সপিরিয়েন্স আছে। আর এখান থেকে চড়াইটা একটু খাড়া হয়ে যাচ্ছে, ওই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে। তো এখানে যেমন বাজনা তেমন নাচ, নাচ দিলে তো ভালোই হতো, কিন্তু এখন নাচলে আর উপরে ওঠার ক্ষমতা থাকবে না। তো ঘাম ছুটে গেছে ভাই। বানগঙ্গা থেকে বৈষ্ণোদেবী মন্দির অবধি, মাতা রানীর মন্দির অবধি আমাদের টোটাল হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার। আর আমরা এখনো পর্যন্ত 2 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার কমপ্লিট করেছি। এখনই ভাই অবস্থা খারাপ। আবার কেদারনাথ যাওয়ার শখ। আর কিছু কিছু জায়গায় একদম খাড়া, মানে কিছু কিছু জায়গায় একদম পুরো সোজা উঠতে হচ্ছে, ওই জায়গাগুলো বেশি কষ্ট হচ্ছে। আর তখন আমি দেখিয়ে দিলাম যে 2-1 জায়গায় মানে সিঁড়ি আছে শর্টকাট, কিন্তু ওখানে লেখা আছে 360টা, 300, 200 এরকম সিঁড়ি। আর যারা হার্টের সমস্যা আছে তাদের উঠতে বারণ, তারা যেন না ওঠে। সো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, এবং মানে আর কি কিছু দূর এসে এখান থেকে দেখো ভিউ পয়েন্টটা ব্যাপক লাগছে, সেই জন্য এখানেই রেস্ট নিচ্ছি। তো একটু ভালো করে এই জায়গাটা দেখাচ্ছি তোমাদের। এখনো ওই মাথায় যেতে হবে আমাদের, এখান থেকে মাথা ঘুরছে, দাঁড়াতে ইচ্ছা হচ্ছে না, পড়ে যাওয়ার চান্স। সো মোটামুটি কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে অনেক জায়গায় বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য অনেক জায়গা আছে, যেখানে বসে রেস্ট নিতে পারবে। আর জল সব জায়গায় অ্যাভেলেবেল আছে, মানে চড়াইতে
প্রতি 100 মিটার 50 মিটারের মধ্যে এরকম জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। এই জিনিসটা সব থেকে ভালো বৈষ্ণোদেবী যাত্রায়, কারণ জল এবং বাথরুম, খাওয়া দাওয়ার এসব নিয়ে কোনো চিন্তা নেই, সব জায়গায় পেয়ে যাবে এগুলো। তো সিঁড়ির কথা বলছিলাম, এটা দেখো ঘুরে ওই উপরেই গেছে, কিন্তু যদি সিঁড়িটা নিই এখান থেকে ওই পর্যন্ত যেতে আমাদের খুব জোরে 70টাকে 80টা সিঁড়ি কভার করতে হবে। কিন্তু এই 70টা 80টা সিঁড়ি কভার করলে এখান থেকে ওই পর্যন্ত যাচ্ছি, গিয়ে আবার 2-3 বার বসতে হবে। তো সিঁড়িটা না নেওয়াই ভালো। তো এখান থেকে কাটরা শহরটা একদম সুন্দর দেখা যাচ্ছে এবং সবকিছু অনেকটা ছোট হয়ে গেছে, মানে আমার পাহাড়ের মোটামুটি ভালো উঁচুতে আছি। আমি আগেই বললাম খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, এখানে সব জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ফুড স্টল আছে, এছাড়াও এখানে ভোজনালয়গুলো আছে এবং ভোজনালয়গুলোতে যত রেট আছে খাওয়া দাওয়ারের সব একই রকম রেট, নিয়ে কোনো সমস্যা নেই, সব জায়গার রেটগুলো সেম, ভোজনালয় থেকেও খেলে খাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা ভোজনালয় দেখে দাঁড়ালাম, এখান থেকে খাওয়া দাওয়া করে আবার চড়া শুরু করব, একটু রেস্ট হয়ে যাবে, পেটটাকেও একটু কিছু দিতে হবে, নাহলে আবার হাঁটার ক্ষমতা থাকবে না। তো চলো খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করব। তো আমরা এখন আছি হিমকুটি মার্গ এবং হাতিমাতা মার্গের একদম মিডিলে, মানে বাঁদিকে যদি যাই আমাদের তাহলে হিমকুটি মার্গ এবং ডান দিকে গেলে হাতিমাতা মার্গ। হাতিমাতা মার্গে গেলে আমাদের 1 কিলোমিটার বেশি পড়বে, মানে 6.5 কিলোমিটার পড়বে, এবং হিমকুটি মার্গে গেলে আমরা 1 কিলোমিটার কম পাবো। আর এদিকে গেলে মানে আর কি হিমকুটি মার্গের দিকে গেলে আমরা ব্যাটারি চালিত গাড়ি সামনে পেয়ে যাব, কিন্তু আমরা ডান দিকে যদি যাই 1 কিলোমিটার বেশি হলেও এদিকে আমরা অর্ধকুমারীটা পাবো। আর আমাদের অর্ধকুমারী দর্শন করার ইচ্ছা, সেই জন্য আমাদের 1 কিলোমিটার হাঁটতে বেশি হলেও আমরা হাতিমাতা মার্গের দিক দিয়েই এগোবো। তো চলো আমরা হাতিমাতা মার্গের দিক দিয়ে যাওয়া শুরু করি। তবে আমাদের হিমকুটি মার্গের দিকে হাঁটা শুরু হয়েছে, কিন্তু এখানে ওয়েদারটা খুব বেশি ভালো নেই দেখছি, চেঞ্জ হচ্ছে ওয়েদার, বৃষ্টি হলে আরও দেরি হবে আমাদের ঘুরতে। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, গুড়ি 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 বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই, রেনকোট ভাবছিলাম নেবো কিন্তু নেওয়া হয়নি। তো মানে মানে নিচের দিকে বৃষ্টি ছিল না, নিচের দিকে দেখেছিলাম একটু বৃষ্টি ছিল না, উপরে এসে দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এই হিমকোটি মার্গে যে আমি রাস্তায় ঢুকেছি, এই রাস্তায় ঢুকেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো চলো এখন বৃষ্টির মধ্যে এগোয়, খুব বেশি জোরে হচ্ছে না, হালকা হালকা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে হাঁটা যাবে। তো আমরা হাতিমাতা মার্গ নিয়েছিলাম অর্ধকুমারী দেখার জন্যে, তো ফাইনালি অর্ধকুমারীর সামনে আমরা চলে এসেছি। আর অর্ধকুমারী আসা মানে আমরা অর্ধেক চলে এসেছি, আর বৈষ্ণোমাতা মাত্র 5 কিলোমিটার দূরে আসে আমাদের থেকে। তো চলো। অর্ধকুমারী ভবনে চলে এসেছি। এখান থেকে এবার টিকিট কেটে অর্ধকুমারীতে দর্শন করতে হবে, এখানে টিকিট কাটতে হবে, সেই টিকিটের লাইন। উপরে উঠে এখান থেকে টিকিট কেটে নিয়ে রেডি হতে হবে, তারপরে যেতে হবে নিচে। তো অর্ধকুমারী দর্শন করতে গেলে সবার আগে এখানে এন্ট্রি করাতে হবে, যে RFID কার্ড দিয়েছিল সেটা দিয়ে এন্ট্রি করাতে হবে, তো নাম্বার দেবে একটা। তো অর্ধকুমারী দর্শন করতে হলে আমাদের আগে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ওয়েটিং দেবে। আমাদের 24 ঘন্টার ওয়েটিং পড়েছে, মানে আগে বৈষ্ণোদেবীতে দর্শন করেছে, মানে 24 ঘন্টার সময় আছে অর্ধকুমারী দর্শন করার জন্য। এবার এখান থেকে অর্ধকুমারী থেকে যেতে গেলে মাতারানী মন্দির পর্যন্ত একটা সঠিক রাস্তা চয়েস করতে হবে, সেটা হচ্ছে এই যে হিমকুটি মার্গের দিকে যেতে হবে আমাদের। আবার ওখান থেকে হিমকুটি মার্গ আমরা নিইনি, কিন্তু এখন আমরা হিমকুটি মার্গের দিকে যেতে পারবো। এটা হচ্ছে অর্ধকুমারীর এই যে সাইড থেকে পেছন থেকে রাস্তা করা আছে, এটা নতুন রাস্তা হয়েছে। এই রাস্তায় গেলে অনেকটা মানে আর কি চড়াটা কম হবে, এবং এদিক থেকেই যে ইভি গাড়িগুলো বললাম যে ম্যাজিক গাড়িগুলো যায়, সেগুলো হচ্ছে এই রাস্তা দিয়েই যায়। তো চলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি। এই অর্ধকুমারীর থেকে এসে এখান থেকে ঘুরে এখান থেকে সোজা যেতে হবে। এটা হচ্ছে চড়াইটা কম, এই রাস্তাটা এটা নতুন হয়েছে, এই রাস্তাতে গেলে চড়াইটা কম, আমাদের কষ্টটা কম হবে, আর এই রাস্তাটাও সুন্দর। আর মাত্র 5 কিলোমিটার, আর মাত্র 5 কিলোমিটার। তো আমরা অর্ধকুমারীর থেকে ঘুরে এসে এদিকে শর্টকাটটা নিয়েছি, যে জন্য আমাদের সেই মানে কি চড়াইটা কম হয়ে গেছে, মানে এই দিকের রাস্তাটা চড়াইটা কম, আর এই সাইডে গাড়িও চলতে রয়েছে, মানে কি যদি চাও তো ম্যাজিক গাড়িতে করেও যেতে পারো। এই যে ম্যাজিক গাড়িগুলো যাচ্ছে, ম্যাজিক গাড়িতে করেও যেতে পারবে। দেখছি এই গাড়ি, এই রাস্তায় গাড়িটাও চলছে, কিন্তু এদিকে ঘোড়া টোড়া পিট্টু পিট্টু এগুলো নেই, এদিকে শুধু মানুষ হাঁটছে আর গাড়িটা চলছে। এই রাস্তাটা শুধু সেই জন্যে। জয় মাতা আদি, জয় মাতা আদি। আর একটুখানি যেতে হবে, চলো। জয় মাতা আদি। তো এদিকে এই রাস্তাটা হিমকুটি মার্গে, এই রাস্তাটা সবাই মাতারানীর নাম নিতে নিতে যাচ্ছে। তো এই রাস্তাটা চড়াইটা কম, এই জন্য কষ্টটাও কম হচ্ছে। আর ম্যাজিক যদি বুকিং করতে, তাহলে তোমাদের বলে দিচ্ছি আমি, হিমকুটি মার্গ বা হাতিমাতা মার্গের যে মিডিলটা দেখেছিলাম ওখান থেকেই হিমকুটি মার্গের দিকে যেতে, ওখানে বুকিং কাউন্টার, ওখান থেকে বুকিং করে গাড়িতে করে আসতে হবে। এছাড়া রাস্তাঘাটে পাবেন। আর এখান থেকে আর খুব বেশি দূর না, এখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, একদম পাহাড়ের অনেকটাই চটিগুলোর মাথায় চলে এসেছি আমরা।
আর খুব বেশি দূর নেই। তোমরা আস্তে আস্তে হুট করে এটা চোখে পড়লো, ভাই এটা হচ্ছে পাহাড়ি হরিণ। প্রথমে মনে করেছিলাম ছাগল, তারপর দেখি না সবাই বলছে পাহাড়ি হরিণ। এটা দেখো এত উপরে পাহাড়ের, এই উপরে ওখানে সাইডে দাঁড়িয়ে খাচ্ছে, সত্যি এদের সাহস। পাহাড়ি হরিণ কিছু কিছু জায়গায় দেখেছি প্রথমে অনেকে আর কি টিভি সিনেমাতে দেখেছি বা অনেক জিওগ্রাফি চ্যানেলে দেখেছি, এখন সামনে দেখছি পাহাড়ি হরিণগুলোর একদম কায়দা। তো ফাইনালি আমরা মাতা রানীর ভবন চোখে দেখতে পেয়েছি, আর খুব বেশি দূর নেই। এই যে লাইনটা এটা ক্রস করলে ওই যে ভবন দেখা যাচ্ছে, এখান থেকে আরো দূর যেতে হবে এবং উপরে এখনো মেঘ জমছে দেখো পাহাড়ের উপরে। তো আরো কাছে চলে এসেছি, চলো এবার লকার রুমে সব জিনিসপত্র করে রেখে আগে পুজোটা দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো জয় মাতা দি দোস্ত। তো আবার আমরা একদম ভবনের সামনে, এই যে পার্বতী ভবনটা, এখানেই লকার রুম। এখান থেকে ভবন ওই যে দেখা যাচ্ছে, এখান থেকে মনে হয় 1 কিলোমিটার, 500 মিটার মতন হবে। তো এখানে এই যে লকার রুম, এখান থেকে টাকা দিয়ে আমাদের এন্ট্রি করিয়ে উপরে চলে এসে এখান থেকে এখানে লাগেজ রাখতে হবে সব জিনিসপত্র, মোবাইল টোবাইল কিচ্ছু নিয়ে যাবে না, সব কিছু এখানে রেখে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে, পুজো দিতে হবে এবং মাতা রানীর দর্শন করতে হবে। তো চলো এখানে সব জিনিসপত্রগুলো রেখে মাতা রানীর দর্শনটাকে করে আসি। তো পুজো দেওয়া কমপ্লিট, আর লাগেজ আমরা ফেরত নিয়ে নিয়েছি। আর লাগেজ নেওয়ার একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লাগেজটা জমা দিয়েছি আমরা ওই পাশ থেকে, আর নিচ্ছে এইখান থেকে, কালেকশন এখান থেকে করতে হবে। আর এখানে লেখা আছে দেখো, এনশিওর ইউর সিকিউরিটি রিফান্ড 100 টাকা, মানে 100 টাকাতে জমা দেবে, 100 টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু এটা উপরে লেখা হয়েছে দেখো 3 ঘন্টার মধ্যে, মানে আর কি 3 ঘন্টা পার হয়ে গেলে আর এই 100 টাকাটা ফেরত পাবে না। 3 ঘন্টার মধ্যে ব্যাগ কালেকশন করতে হবে, নাহলে তাই পড়ছি যেটা একটা কাগজ দেবে ছোটো, সেটার মধ্যেও থাকবে সেটা। এই যে এর মধ্যে লেখা আছে দেখো, এটা অন্য কারোর, আমাদের না, এর মধ্যে লেখা আছে দেখো, এটা 100 টাকা এই যে রিফান্ড পাবে, কিন্তু 3 ঘন্টার মধ্যে, এইটাই লেখা আছে উপরে। তো চলো আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা নিচে যাচ্ছি, নিচে কিছু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো, তারপরে বেরাবো। তো এবার যাবো আমরা ভৈরব বাবার মন্দিরে। কিন্তু মন্দিরে যাওয়ার অনেক রাস্তা আছে, এটাও যেতে পারবো, এছাড়া এখানে রোপও আছে, রোপে করেও যেতে পারবো। যে ভৈরব বাবার মন্দিরে যারা যাবে তারা রোপে করেও যেতে পারবে। যদি হাঁটতে অসুবিধা হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়ে যায়, তাহলে এই রোপে করে এখান থেকে যেতে পারবে। আর এই রোপে করে গেলে 150 পার হেড 150 টাকা করে পড়বে। আর রাস্তাটা হচ্ছে এই যে এখান থেকে রাস্তা ওই উপরে নিয়ে যাবে। এবং যদি কারো আবার ব্যাটারি গাড়িতে করে হিমকুড়ি মার্গ অব্দি যেতে হয়, মানে যেখান থেকে আসার সময় দেখিয়েছিলাম আমি, সেই পর্যন্ত আবার ব্যাটারি গাড়িতে যেতে হয়, তাহলে এই টাইমের মধ্যে ব্যাটারি গাড়ি বুকিং করতে হবে। এই টাইম ছাড়া বুকিং হবে না। আর গাড়িতেও ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারগুলো ফোন করে হয়তো বুকিং করতে পারবে। তো চলো এগুলো দেখে নিও, আর এবার চলো আমরা আবার মাতার মন্দিরের দিকে এগোই। তো এটা হচ্ছে বৈষ্ণোদেবী মাতার দর্শনের রাস্তা। তো যদি দর্শন করতে যারা যাবে তারা এই ডান দিকে এই যে রেলিং দেওয়া, এর মধ্যে দিয়ে যাবে। এবং আমরা যেহেতু দর্শন আমাদের হয়ে গেছে, আমরা ভেতরে তোমাদের স্মার্ট লকারটা এবং যে বসার জায়গাগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো, সেই জন্য আমরা বাদিক দিয়ে যাচ্ছি। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো যদি কেউ ওদিকে মানে আর কি লকার রুমে কিছু রাখতে না চাই, তাহলে এই লকার রুমে এখানে স্মার্ট লকার আসবে, এখানেও জিনিসপত্র রেখে মাতা রানীর দর্শন করতে পারবে। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে অনেকটাই কাছে। এবং যদি চাও যে ওখানে বসতেও পারবে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, ওখানে সব হোটেল টোটেল সব কিছু আছে, পুজো দেওয়ার জিনিসপত্র সেগুলোও আছে। এছাড়াও আমি পুজো দেওয়ার জিনিসপত্র আমরা কোথা থেকে নিই সেটা দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে নিয়ে আমরা এই লকার রুমের অফিস থেকে আবার উল্টো যেতে হবে আমাদের। তো যদি কেউ চাও স্মার্ট লকার এখানে সব জিনিসপত্র রেখে মাতা রানীর দর্শন করতে পারো, তাহলে ওখানে জিনিসপত্র রাখতে হবে না, এখানে আসতে হবে একটু হেঁটে। আর এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে ওই যে। তো চলো এবার ভৈরব বাবার মন্দিরের দিকে আমরা যাবো, চলো ভৈরব বাবার দর্শন করে আসি এবার। তো আমরা এটা দিয়ে এসছি, এই রাস্তাটা দিয়ে এসছি, এবং এটা দিয়ে যাচ্ছে আমরা ভৈরব বাবার মন্দিরে। মানে এখান থেকে এসে এখানে যেতে হবে। এখানে লেখাও আছে দেখো, এই যে ভৈরব বাবার মন্দির, এখানে লেখা। এই মাতাজির দর্শন করতে হলে এদিক যেতে হবে, আর পুজো দিতে গেলে এই সাইড দিয়ে লাইন দিয়ে যেতে হবে। আর যেখান থেকে আমি বলছিলাম যে কোথা থেকে প্রসাদ নেবে সেগুলো দেখে দিচ্ছি চলো। ভৈরব বাবার মন্দিরে চলো, এই ভৈরব বাবার মন্দিরে যাওয়ার রাস্তায় এখান থেকেই যত দোকান পালকি ঠালকি পিট্টু পিট্টু সব এখান থেকে পেয়ে যাবে। আর পুজো দেওয়ার জন্য এই যে সামগ্রীগুলো পাবে সেগুলো হচ্ছে এই দোকানে, এই যে আমরা এখান থেকেই নিয়েছি। মানে চড়াই করে এসে একটুখানি এখান থেকে নিয়ে যেতে হবে সব, এখান থেকে সবকিছু নিয়ে যেতে হবে তোমাদের। তো চলো আমরা আর দেরি করবো না, এখান থেকে ভৈরব বাবার মন্দির থেকে আবার রিটার্ন আসতে হবে। তো আমরা সোজা এখন ভৈরব বাবার মন্দির দেখে এগোচ্ছি। দেখো ভৈরব বাবার মন্দিরে সবাই রোপ নিচ্ছে কেন এবার বুঝতে পারছি না। 5 মিনিটের মতন এসছি, খাড়া চড়া একদম। ওইগুলোতে তাও একটু সমান আছে, কিন্তু একটু মানে সমতল আছে কোথাও কোথাও, মানে একটু উঁচু নিচু আপ। কিন্তু ভৈরব বাবা একদম পুরো খাড়া। যারা বয়স্ক মানুষ তারা দয়া করে অ্যাভয়েড করো, ব্যাপক খাড়া। এই চড়াই করতে গেলে মানে আর কি
হাঁপ লেগে গেছে আমার 500 মিটার রাস্তা গিয়ে। একদম খাড়া, নিচের থেকে যারা উঠছে বহুত কষ্ট করে উঠছে, পুরো একদম খাড়া চড়াইটা। সত্যি ভৈরব বাবা অনেকে যায় না এই জন্যে, একদম খাড়া চড়াই, কষ্ট করে ওঠা। পিট্টু ফিট্টুর ব্যবস্থা আছে, ঘোড়াও আছে, চাইলে উঠতে পারো। আর নাহলে রোপ ব্যবহার করো, খুব বেশি না 150 টাকা করে সোজা উপরে। চলো 1 কিলোমিটার অন্তর অন্তর একটু দাঁড়াবো, চেষ্টা করবো কষ্ট হয়ে গেলে দাঁড়িয়ে যাবো। তো প্রথম কথা, ভৈরব বাবার মন্দিরে খাড়া চড়াই, আর সিঁড়িগুলো তো অনেক শর্টকাট হয়ে যায়, কিন্তু যে সিঁড়িতে আসবে তারা আর মানে এমনিতে চড়াই করতে আর ইচ্ছা হবে না, ব্যাপক কষ্ট সিঁড়িতে। আমরা ওই নিচে থেকে আসছি সিঁড়িতে করে, একটুখানি আসছি 10 বার দাঁড়াতে হচ্ছে, সিঁড়িতে ব্যাপক কষ্ট। ও যতটা পারো সিঁড়িটা এড়িয়ে চলবে, ঘুরে ঘুরে আসলে খাড়া চড়াই তো কষ্ট বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম শর্টকাট মেরে দিই সিঁড়িতে, আর সিঁড়িতে অনেকটা কমে যাচ্ছে রাস্তা। তো আমারও যে অবস্থা, মনোজরও তাই অবস্থা, সিঁড়িতে উঠে হাওয়া বেরিয়ে যাচ্ছে, পিছনে কাঁধে এমনি ব্যাগ, সিঁড়িতে উঠলে ডবল কষ্ট। লাস্ট সিঁড়িটা নিয়েছি কারণ এই সিঁড়িটা নিলে মন্দিরটা কাছে চলে আসছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে লাস্ট সিঁড়ি নিয়েছি কারণ মন্দিরটা চলে এসছে একদম কাছে, আর এই সিঁড়িটা অনেকটা উঁচু, এই সিঁড়িটা অনেকটা বড়, মানে আর কি দেখো সিঁড়িগুলো একদম খাড়া সিঁড়ি, তার জন্য কষ্ট বেশি হচ্ছে। আর এই সিঁড়িটাই শেষ সিঁড়ি বলে এই সিঁড়িটা নিয়েছি, এই সিঁড়িটা নিয়েছি সাজসজ্জা মন্দির চলে এসছি। এতক্ষণ যা কষ্ট হয়নি ভাই, তার 3 ডবল কষ্ট হয়েছে সিঁড়িতে এসে। চলো চলে এসছি, আর ফাইনালি বৈষ্ণোদেবী মন্দির থেকে ভৈরব বাবার মন্দির 3 কিলোমিটার উঁচুতে, মানে টোটাল প্রায় 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হচ্ছে। ফাইনালি আমরা পাহাড়ের চূড়ায় ভৈরব বাবার মন্দিরে চলে এসেছি। চলো, তো ফাইনালি আমরা আরও 3 কিলোমিটার চড়াই করে সিঁড়ি ভেঙে চলে এসেছি ভৈরবনাথের মন্দিরে। চলো, সবাই বলে কথায় আছে যে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করলে ভৈরবনাথের দর্শন করতে হয়, না হলে সেটা পূর্ণতা পায় না। বৈষ্ণোদেবী ভৈরবনাথকে এই মানে আর কি আশীর্বাদটা দিয়েছিল যে যে আমার দর্শন করবে তার ভৈরবনাথের দর্শনটাও করতে হবে, নাহলে আমার দর্শনটা পূর্ণতা পাবে না। তো সেই জন্যই সবাই ভৈরবনাথের দর্শনটাও করে যায়। তো চলো ভৈরবনাথের দর্শনটা আমরা করে যাই। তো ওই যে ভৈরবনাথ ওখানে বিরাজমান, আর আমাদের দর্শন করতে খুব বেশি সময় লাগলো না, ভৈরবনাথ ঘুরে চলে আসলাম। দর্শন করবো বলেছি পুরোটা পায়ে হেঁটেই দর্শন করলাম। এবং এখান থেকে যে নিচের ভিউটা সত্যি অসাধারণ, পাহাড়ের মধ্যে একটু বসবো, সামনে বসার জায়গা আছে, তাও এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে পাহাড়ের সিনগুলো, এখান থেকে মানে একদম পাহাড়ের চটিতে আমরা আছে, একদম মাথায়, মানে পুরোটা না তবে অনেকটা মাথায় আছে, একদম উঁচুতে আর পাহাড়ের চূড়াতে। আর এখান থেকে যে ভিউটা একদম মানে সব থেকে উপরে আছি এখন আপাতত আমরা। বৈষ্ণোদেবী থেকে এই পর্যন্ত আরো 3 কিলোমিটার এতটা হাইটে আছি। আর এখান থেকে কাটটা যেতে গেলে আবার এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো, যেতে মানে যেদিক থেকে এসেছি তার উল্টো দিকে। এখান থেকে কাটটা সোজা নিচে চলে গেছে, এখান থেকেও প্রায় একই পড়বে কাটটা পর্যন্ত, কিন্তু আমরা এখনো দর্শন করা বাকি আমাদের অর্ধকুমারী পর্যন্ত। তো সেই জন্য আমরা অর্ধকুমারী যাবো যখন, পেছন থেকে আবার যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়েই যাবো, অর্ধকুমারীটা দর্শন করে তারপর আমরা নিচে যাব। চলো এখন ওখানে গিয়ে একটু বসি, পাহাড়ের চূড়ায় মানে বসার জায়গা আছে, একটু বসে ঠুসে ওখান থেকে রেস্ট নিয়ে ফটোগ্রাফি করে তারপরে আমরা নিচে যাব। সো ফাইনালি আমরা চলে এসেছি পাহাড়ে। তো ভাই ফিলিংসটা তো সেই লাগছে, কিন্তু বলে বোঝাতে পারবো না আমি। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো ভৈরব বাবার মন্দিরের এখানে, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা নিচে যাওয়া শুরু করবো, তারপর আবার অর্ধকুমারী গিয়ে দর্শন করে আমরা নিচে চলে যাবো। তো চলো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি রাস্তায় যেতে যেতে। সো আমরা ফাইনালি ভৈরব বাবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার নিচের দিকে যাচ্ছি, অর্ধকুমারীর দিকে করছি। আর তোমাদের বলে দিই আমি যে উপর আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও আছে, আমরা চাইলে হেলিকপ্টারও বুকিং করে আসতে পারি, স্টেশনের কাছেই আছে। তো
অর্ধকুমারীতে আমরা প্রায় রাতে ঢুকেছিলাম, তো রাতে আর দর্শন করা হয়নি কারণ আমাদের নাম্বারই আসেনি। 24 ঘন্টা ওয়েটিং ছিল আমাদের, 400-র উপরে নাম্বার ছিল, সিরিয়াল নাম্বার। তো রাতে ছিল 350 মতো, ও হতে হতে সেই সকালে গেছে দর্শন করতে করতে। তবুও দর্শনটা করা হয়নি কারণ আমাদের ট্রেন ছিল, আগে বেরিয়ে যেতে, দর্শনের নাম্বারই আসেন আমাদের, সেই জন্য আমরা বেরিয়েই পড়েছি আগে আগে। আর আসার সময় দেখলাম নিচে এই যে ফুট ম্যাসাজ সেন্টার, এখানে যদি চাও যাওয়ার সময় যদি পায়ে ব্যথা করে খুব বেশি, তাহলে ফুট ম্যাসাজ নিতে পারো। চলো এবার নিচে গিয়ে দেখা হচ্ছে আবার। সো ফাইনালি আমাদের চড়াই শেষ, আমরা কাটটা যাওয়ার জন্য অটো স্ট্যান্ডে চলে এসেছি। চড়াই এখান থেকে শুরু হয় আর এখান থেকে আমরা শেষ করলাম আজকে। এখন বাজে 10টা 10, মানে প্রায় আমাদের আসতে মানে নামতে 4 ঘন্টা, 3.5 ঘন্টা 4 ঘন্টা প্রায় লেগে গেছে। আর অটো স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কাটরা স্টেশনে। তো চলো কাটরা স্টেশন, এবার ট্রেনের অপেক্ষা। তো আমাদের আর কি আজকের যে জার্নিটা, আমাদের যে বৈষ্ণোদেবী জার্নিটা এখানেই শেষ হচ্ছে। আর আমার যতটা পেরেছি আমি তোমার সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বৈষ্ণোদেবী নিয়ে তোমাদের, তাহলে তোমরা কোশ্চেন করতে পারো, কমেন্ট করতে পারো, আমি সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টটা করতেই পারো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।